আপনার দাঁড়িয়ে না থেকে একটু সাহায্য করুন। ছেলেটা মরে গেলে সবাই পেছে যাবেন। প্লিজ হেল্প। সাদিফের চিৎকার শুনেও কেউ এক পা আগানোর সাহস পাচ্ছে না। শামকে খ্যাপাটে সিংহের ন্যায় লাগছে। রিহাম ওর বন্ধুদের নিয়ে এতক্ষণ দেখলেও অবস্থা খারাপ দিক যাচ্ছে দেখে তিন বন্ধু দৌড়ে আসলো। যেভাবেই হোক ছেলেটাকে স্বামীর হাত থেকে বাঁচাতে হবে। এলোপাথারে পিটানোর ফলে ছেলেটা রক্তাক্ত হয়ে গেছে। ছেলেটা ভয়ে কান্না করছে আর ভাঙা ভাঙা কণ্ঠে ভুল স্বীকার করছে। হাত জোর করে মাপ চাচ্ছে। কথা বলতে না পারলেও সমানে হাড়ে ঠোঁট নাড়িয়ে যাচ্ছে। মারের কারণে ছেলেটি ধীরে ধীরে নেতিয়ে পড়েছে। রিহাম মাহি মুগ্ধ এসে শ্যামকে পেছন থেকে জড়িয়ে ধরে সরানোর চেষ্টা করছে, কিন্তু পারছে না। আজ যেন স্বামীর শরীরের হাজার পুরুষের শক্তি ভর করেছে। সাদেব কোনো কুল না পেয়ে দৌড়ে অনুভার সামনে আসলো। অনুকে তরি আর খুকি আগলে ধরে রেখেছে। ছোট্ট সাহির অনুভাকে পাঞ্জা করে ধরে আছে। ভয়ে গায়ের সাথে সিটিয়ে গেছে। ছোট আপু, প্লিজ। আপনি ছাড়া ইসামকে এই মুহূর্তে কেউ থামাতে পারবে না। ও সহজে রাগ করে না। যদি একবার রেগে যায়, ওকে থামানো মুশকিল হয়ে যায়। ছেলেটা মরে যাবে। পুলিশ কেস হয়ে গেলে সমস্যা আছে। আপনি ওকে থামান আপু, প্লিজ। সাদেব অনুর দিকে তাকিয়ে হাঁসফাঁস করছে। তরি আর খুকি ধরে নিয়ে আসলো। অনুভা ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে আবৃসাবের কাছে এসে পেছনে টি শার্ট টেনে ধরলো। শ্যাম ভাইয়া ছাড়ুন প্লিজ, মরে যাবে। আমি বাসায় যাব। অনুর আওয়াজ শুনে শ্যাম দ্রুত সোজা হয়ে দাঁড়ালো। হাতের রড দূরে ফিকে দিল। দুই হাত দিয়ে মাথার চুল টেনে ধরে ফোঁস ফোঁস করে শ্বাস ছাড়ছে। লাল তপ্ত চোখে রক্তাক্ত বেহুশ ছেলেটার দিকে তাকিয়ে আছে। তার ইচ্ছে করছে এখানে ছেলেটার খেল খতম করতে পারলে সমস্ত রাগ ঠান্ডা হয়ে যাবে। সাদেব দুইটা ছেলেকে ডেকে হাসপাতালে পাঠিয়ে দিল। ছেলেটার বাম হাত বুট দিয়ে থেতলে দিয়েছে, যাতে ভবিষ্যতে বাম হাত দিয়ে কিছু করতে না পারে, একদম অকেজো হয়ে যায়। আবির মানুষের চটলা দেখে কৌতূহল বশত দেখার জন্য একটু এগিয়ে এসে ভিড়ের মাঝে শ্যামকে দেখে থমকে গেল। আবির শ্যাম দাঁতে দাঁত চেপে মাথার চুল দুই হাত দিয়ে ধরে শটান দাঁড়িয়ে আছে। সমস্ত শরীর ঘামে ভিজে চুপচুপে হয়ে গেছে। টি শার্ট গায়ের সাথে লেপটে গেছে। চোখ দুটো অগ্নিকাণ্ডের ন্যায় ছলছল করছে। আবির কিছু একটা আঁচ করে আরবিকে এসএমএস দিয়ে রেস্টুরেন্টে আসতে বলল। আবির ভিড়ের মাঝে অনুভাকে খুঁজতে লাগলো। কোথাও দেখা যাচ্ছে না। আবিরের হৃৎপিণ্ড থমকে গেল অচেনা ভয়ে। অনুর কিছু হলো না তো? ভাইরে বা কি হলো? হঠাৎ আবরির স্বামীর পেটের কাছে চোখ আটকে গেল। ছোট ছোট দুটো হাত পেছন থেকে স্বামীর টি শার্ট খামচে ধরে আছে। আবির কোনো দিক না দেখে ভেতরে ভেতরে ঢুকে গেল। অনুভা চোখ বন্ধ করে স্বামীর পেছনে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে। অনুভার কাছে এসে দাঁড়ালে সাহির তরির কাছ থেকে আবিরকে জড়িয়ে ধরলো। আবির অনুর দিকে তাকিয়ে দেখে অনু টলছে, যে কোনো মুহূর্তেই পড়ে যাবে। ভাইয়া ক্যাটকে ধরো, ও পড়ে গেল। আবিরের চিৎকারে স্বামীর সম্মিত ফিরল। পেছনে না ফিরেই তার পেটে থাকা ছোট কোমল হাত থাবা দিয়ে ধরে আস্তে করে ঘুরল। দেখে অনুভা ধীরে ধীরে শরীরের ভার ছেড়ে দিচ্ছে। শ্যাম কোনো কিছু না ভেবেই টান দিয়ে কোলে তুলে নিল। রেস্টুরেন্টের টেবিলের ওপর শুয়ে দিল। সাদেবকে বলে পুরো রেস্টুরেন্ট ফাঁকা করে ফেললো। শুধু তরি তার বন্ধুরা আছে। তরিরা অনেক উপকার করেছে জন্যই থাকতে দিয়েছে। আরামের সহ সবাই হন্তদন্ত হয়ে দৌড়ে ভেতরে ঢুকলো। অনুভাকে অচেতন দেখে আরামে ভরকে গেল। ভাই, অনুপাখির কি হয়েছে? এমন নেতিয়ে আছে কেন? এক প্রকার খাবলে নিয়ে জড়িয়ে ধরলো। শ্যাম জগের ভেতরে হাত ঢুকিয়ে আঁচলায় পানি নিয়ে মুখ ছিটিয়ে দিল, কিন্তু অনুভার জ্ঞান ফিরছে না। অনেক চেষ্টা করে অনুভার জ্ঞান ফিরানো সমস্ত হচ্ছে না দেখে শ্যাম ভরকে গেল। ভয় লাগছে, খুব ভয়। দুশ্চিন্তায় কপালের দুই পাশের রগ ফুলে নীল হয়ে আছে। শ্যাম মাথা ছাড়া দিয়ে চোখ খিচে বন্ধ করে নিচের ঠোঁট কামড়ে ধরলো। ডক্টরের কাছে নিবে কিনা বুঝতে পারছে না। হঠাৎ আয়াছের কথা মাথায় আসলো। সাথে সাথে ফোন বের করে আয়াছের নাম্বারে কল দিল। অচিন জঙ্গলের ভাঙ্গা বাড়িতে একটা টায়ারের উপর বসে হাতের নখ কাটছে পুরাতন জংধরা নেল কাটার দিয়ে। পুরানো জংধরা নেল কাটার যখন একটু এবড়ো থেবড়ো হচ্ছে দেখে
টায়ারের উপর থেকে উঠে বাইকের ভেতর থেকে চকচক একটা ছুরি বের করে এনে আবার টায়ারের উপর বসলো। এবড়ো থেবড়ো নখ ছুরির মাথা দিয়ে ঘষে ঘষে ঠিক করলো। নীল কাটার পেটের ভেতরে ঢুকিয়ে রাখলো। অচির কার্যকলাপ পুরোটাই সামনের চেয়ারে বাঁধা রকি মনোযোগ দিয়ে দেখছে। শহরের নামকরা ইয়ং ব্যবসায়ী বড়লোক ঘরের সন্তান একটা পুরাতন নেল কাটার দিয়ে নখ কাটা দেখে রকি ভেতরের কৌতূহল দমিয়ে রাখতে পারল না। মুখ ফসকে বলে ফেলল, ও জি ভাই, পুরাতন নেল কাটার দিয়ে আপনি নখ কাটছেন কেন? আপনার মতো এই নেল কাটার ভিতরেও কি রহস্য দিয়ে ভরা নাকি? অচির ছুরিটা টায়ারের সাথে গেঁথে উঠে দাঁড়ালো। অচি পূর্ণ দৃষ্টি রকির মুখের উপর দিয়ে বলে, এই নীল কাটার দিয়ে প্রথম একজনকে শেষ করে দিয়েছি, যেটা এখন পর্যন্ত কেউ জানে না, যেটা আমার জীবনের প্রথম খুন ছিল। সে এমন একজনের যে শুনলে আঁতকে উঠবে। এখন আবার জানতে চাস না কাকে খুন করেছি? তোকে বলবো না। অচি রকির চেহারায় উপর দৃষ্টি ফেলে সরিয়ে ছুরির দিকে তাকিয়ে বলে, রকি, এই ছুরি যদি তোর কণ্ঠনালীতে ঠুকিয়ে দেই বলতো কেমন হবে? ঠান্ডা শীতল কণ্ঠে বলল। রকি অচির কথা শুনে বারবার শুকনো ঢোক গেছে। অচির শীতল চাহনি দিয়ে রকিকে দেখছে। রকির অবস্থা দেখে অচির ঠোঁট বাঁকিয়ে হাসলো। অচির হাসি দেখে রকি ভয়ে থরথর করে কাঁপছে। উপরের দাঁতের মাড়ির সাথে নিচের দাঁতের মাড়ি মাড়ি লাগায় ঠকঠক করে আওয়াজ হচ্ছে। অচির হাসির পাশে কি যেন ছিল। পাকাপোক্ত মেবাজ রকি ভয়ে প্যান্ট ভিজিয়ে ফেললো। রকির প্যান্ট ভিজানো দেখে অর্চি বিরক্ত হয়ে শব্দ করলো। রকির সামনে দাঁড়িয়ে শক্ত করে বাম হাত দিয়ে চোয়াল চেপে ধরে বলে, যা জিজ্ঞেস করব সাথে সাথে উত্তর দিলে ভালো, না দিলে তোর সাথে কি হবে তা আমি জানি না। রকি ঘন ঘন উপর নিচ মাথা ঝুঁকালো। অচি কুটিল হেসে বলে, অনুকে ভালোবাসিস? রকির চোখ বড় বড় করে তাকালো। হ্যাঁ বললেও বিপদ, না বললেও বিপদ। কি বলবে বুঝতে পারছে না। ভয়ে ভয়ে বলে, না। তাহলে ওর পিছু লেগেছিস কেন? রকি চুপ করে আছে। কি করে বলবে অনুর সৌন্দর্য দেখে পাগল হয়ে গেছে। কথা বল রকি, আমার ধৈর্যের পরীক্ষা নিস না, একদম শেষ করে ফেলবো। আমার কলিজায় আঘাত দিয়েছিস, এখনও যে বেঁচে আছিস এটা কিন্তু অনেক বড় পরীক্ষা। অলরেডি দিয়ে ফেলেছি। রকির চুপ থাকায় যেন সারা জীবনের জন্যই কাল হয়ে গেল। সাদ, এদিকে আয়। ঠান্ডা মাথায় পুরুষত্ব কেটে আমাকে জমা দে। অচির কথা শুনে রকির চোখ বড় বড় হয়ে গেল, যেন চোখের ভেতর থেকে মনে দুটো বেরিয়ে আসবে। ডক্টর সাদ ঠোঁটে মিষ্টি হাসি ঝুলিয়ে অচির সামনে আসলো। শালা, তোর জন্য আমার ডাক্তারি পেশা ছেড়ে দিতে হবে। যখন তখন তোর জন্য বিপদে পড়তে হচ্ছে। আওয়াজ ভাই আজ আমার জান নিয়ে ছাড়তো। ভয়ে আমার অন্তত আত্মা কেঁপে উঠেছে। শালারা দুই ভাই একই লেভেলের, শান্ত মাথায় খুনি। পাতিহাসের মতো প্যাক প্যাক বন্ধ কর ভাই, এসবের ধারে কাছেও নেই। আমি খুনি আর তুই কসাই। ডক্টর মানুষের জান বাঁচায় আর তুই পঙ্গু বানাস। হায় হায় হায়, যার জন্য করলাম চুরি সেই বলে চোর। তোর কীর্তি কাহিনী যদি অনুভা জানে কেমন হবে একবার বুঝতে পারছিস? সব কথা বলবি কিন্তু কলিজার কথা একবার উচ্চারণ করিস না। আমাকে ব্ল্যাকমেল করে নিজের ক্ষতি ডেকে আনার মতো ভুল তুই করবি না। সব থেকে বড় কথা, অনুভা আমার বোন। ওকে নিয়ে হুমকি দেওয়ার কোনো কারণ আপাতত আমার নেই, কিন্তু তুই আমাকে হুমকি দিচ্ছিস? সাদ অবাক হয়ে জিজ্ঞেস করলো। অচি ঠোঁট কামড়ে হেসে বলে, অনুভার জন্য আমি কাউকে কখনোই ছাড় দেইনি, এটা তোর থেকে ভালো কেউ জানে না। তাই বলে আমিও? অজয় সাদের কাঁধে আলতো হাতে ময়লা ছাড়ার মতো করে বলে, অনুভার 10 বছর যেদিন পূর্ণ হলো সেদিন রাত্রে আমার মামাতো ভাই রাতুল এসেছিল। রাতুল অনুভার হাত ধরে বউ ডাকার কারণে মমের সামনে জিহ্বা কেটে দিয়েছিলাম। তাহলে মনে কর আমি কত খারাপ। সেদিনের পর থেকে মম আমাকে নিয়ে খুব ভয় থাকে। বাহিরে কিছু হলেই আমার দিকে কেমন চোরা চোখে তাকিয়ে থাকে। তোর দ্বারা সবই সম্ভব। আচ্ছা, তখন থেকেই কি অনুভাকে ভালোবাসিস? একদিনের বাচ্চা থেকে ওর প্রতি আলাদা একটা টান অনুভব করতাম, যেটা
আয়েশার ক্ষেত্রে ছিল না। আয়েশা আর অনু 6 মাসের ছোট বড়। আয়েশা বড় আর অনু ছোট। শিওর হয়েছি রাতুল বউ ডাকার পর থেকে। তাছাড়া ও তো আমার ব কি? কিছু না, বাদ দে। কিছু লুকিয়ে রেখেছিস কি আমার কাছে? শুধু তোর কাছে না, পুরো দুনিয়ার কাছে আমার একটা সত্যি ঘটনা লুকায়িত আছে, যেটা আমি আর ছোট আব্বু ছাড়া কেউ জানে না। রাতুলের খবর কি? মারা গেছে। কি? ষাঁড়ের মতো চিল্লাস কেন? অজি, তুই আসলে সুস্থ মাথার অধিকারী তো? মাঝে মাঝে আমারও মনে হয় আমি আসলে সুস্থ তো নাকি সাইকো। শালার ভাই, তোর কারণে আমি পুরোই সাইকো হয়ে গেছি। ঘুমের মাঝেও মনে হয় কাউকে জেন্দা লাশ বানিয়ে দিচ্ছি। তোকে আমার সাথে কে থাকতে বলেছে? ছাগলের মতো কথা না বলে রকির অপারেশন শুরু কর। সাদ ব্যাগ খুলে আসবাবপত্র বের করছে। অচি হাতের ছুরিটি দিয়ে রকির গালে থুতনিতে হালকা হালকা ফ্যাশ দিচ্ছে। অচিকে খুব নিষ্ঠুরের ন্যায় লাগছে। হঠাৎ অচিরের ফোন ভাইব্রেট করছে। ছুরি বাম হাতে নিয়ে ডান হাতে নিয়ে ফোন বের করলো। আননোন নাম্বার দেখে কৌতূহল নিয়ে রিসিভ করলো। ওপাশ থেকে ব্যস্ত কণ্ঠ ভেসে আসলো, অজি, তুমি অজি বলছো? হুম। খুব গম্ভীর আর গোমট গলায় বলল, আমি শ্যাম। শ্যাম নাম শুনে অচি চঞ্চল উদ্বিগ্ন হয়ে বলে, শ্যাম, কি হয়েছে? অনু ঠিক আছে তো? ওর কোনো সমস্যা হয়নি তো? অনু আধা ঘন্টা হলো অজ্ঞান হয়ে আছে, কিন্তু কিছুতেই জ্ঞান ফিরছে না। কি করবো বুঝতে পারছি না। আয়াস ভাইকে কল দিয়ে পেলাম না, তাই তোমাকে কল দিয়েছি। কোনো ভনিতা ছাড়া এক নিঃশ্বাসে কথা বলে থামলো। শান্ত কণ্ঠে জিজ্ঞেস করলো, কোথায় আছো তোমরা? ঘুরতে আসছি। ঘুরতে গেছো? অনু কি কোনো বিষয়ে ভয় পেয়েছে? এই পর্যায়ে অচির আওয়াজ তীক্ষ্ণ হয়ে গেল। হুম। কিভাবে? দাঁতে দাঁত চেপে জিজ্ঞেস করলো। সব রেস্টুরেন্টের কথা অচিকে খুলে বলল। প্রোটেক্ট করতে না পারলে বাহিরে নিয়ে যাও কেন? অজি, এখন রাগ দেখানোর সময় নেই। কি করব, ডক্টরের কাছে নিব নাকি? না, পায়ের তালু আর হাতের তালু হালকা হাতে মালিশ করলে জ্ঞান ফিরবে। এতেও যদি না ফিরে, আমি একটা ছেলের মাধ্যমে ইনজেকশন পাঠিয়ে দিচ্ছি। পুশ করে দিলে 5-6 মিনিট পর জ্ঞান ফিরবে। ধন্যবাদ অজি। অচি খট করে ফোন কেটে দিল। অচি ললাটের রগ ফুলে নীল হয়ে গেছে। সমস্ত শরীরের ঘাম ভিজে ভিজে ছিপছিপে হয়ে যাচ্ছে। কয়েকবার তপ্ত শ্বাস ছাড়লো। রকের দিকে তাকিয়ে ভ্রু গুটিয়ে দিল। রকির গাল রক্তাক্ত হয়ে গড়িয়ে পড়ছে। স্বামীর সাথে কথা বলে সময় রকির গালে ছুরি দিয়ে পোঁছ দিচ্ছিল। রাগের বশে কখন যে ছুরি দেবে জায়গায় জায়গায় গোস্ত উঠে গেছে বুঝতেই পারেনি। অজি, তুই মানুষ হবি না। অচির সাদের দিকে এক পলক তাকিয়ে দেখে রকির মাথার চুল এক এক টেনে ধরে বলে, তোকে বাঁচিয়ে রাখতে চেয়েছিলাম, কিন্তু এই সমাজ তোকে চাচ্ছে না। তোর মতো কিট জীবিত থাকা মানে কোনো না কোনো মায়ের বুক খালি হওয়া। তাই তোকে মরতে হবে। আমার অনু যেভাবে কষ্ট পাচ্ছে ঠিক সেভাবে কষ্ট করে ধুকে ধুকে মরবি। তোর পুরুষালী অঙ্গের অনেক তেজ, তাই না? সে আর এই দুনিয়ায় থাকবে না। শালা, তোর জন্য আমার পাগলিটার জীবন নরকের ন্যায় হয়ে গেছে। হাতের ছুরি দিয়ে রকির দুই হাতের কবজির রগ সাথে দুই পায়ের রগ কেটে দিল। বুকের বাম পাশে ক্ষত বিক্ষত করে দিল। ছুরির আগাল দিয়ে চোখের মণি বরাবর কয়েকবার করে আঘাত করে পুরো চোখ দুটো গলিয়ে দিল। রকের চিৎকারে সমস্ত জঙ্গল বিকট ধ্বনি ভেসে আসছে। ভয়ে পাখপাখালিগুলোর উড়াউড়ি শুরু করে দিল। ঘন জঙ্গল কেমন ভয়ঙ্কর আওয়াজে ভরে গেল। সাদ অবিশ্বাস্য নয়নে অচিকে দেখছে। সাদ জানে অচি নির্ভয়ে খুন করতে পারে, তবে এতটা জানে না সে খুন করার সময় কতটা হিংস্র হয়ে যায়। অজি, এখন থাম। পাগলামো করছিস কেন? কে কল দিয়েছিল? সাদ অচিকে পেছন থেকে জড়িয়ে ধরল। অচিকে টেনে হেঁচড়ে সরিয়ে চেয়ারের উপর বসিয়ে দিল। সাদ, আমি ওর জিভ কেটে নিব। ভাই, আমাকে ছাড়। আমি অতিষ্ঠ হয়ে গেছি। এত টেনশন, এত জ্বালা আমার ভালো লাগে না। যেদিকে তাকাই সেদিকেই অন্ধকার। আমার এই কলঙ্কিত জীবনে নিষ্পাপ একটা মেয়েকে জড়ানোর মতো কত বড় ভুল পদক্ষেপ নিয়েছিলাম, তোকে কিভাবে বোঝাই? তুই তো সব জানিস। সাদ, আমি কি করব? আমি কেন ওই মেয়েটাকে আমার প্রতি দুর্বল হওয়ার সুযোগ দিলাম? কেন? অচি চিৎকার করে উঠল। সাদ প্রিয় বন্ধুকে বুকে আগলে নিল।
অচির ছোট বাচ্চাদের মতো হাউমাউ করে কাঁদছে। অচিকের সামনে থেকে যতটা নিষ্পাপ মাসুম মনে হয়, সে আড়ালে ততটাই হিংস্র ভয়ঙ্কর। সাদ, অনু যদি জানে আমি কতটা ভয়ঙ্কর, কত খারাপ, তাহলে সে আমাকে ঘৃণা করবে রে। ওর ঘৃণা আমি কিভাবে সহ্য করব? ওর প্রতি রাত্রে রাহাজারি, গুমড়ে গুমড়ে কান্না কিভাবে দেখি বল তুই? জানিস সাদ, ও ঘুমের মাঝেও কাঁদে, খুব কাঁদে রে আমার পাগলিটা। আমি আর ওকে বুঝি না রে, ও কার জন্য কাঁদে আমি ধরতে পারি না। ভালোবাসা হারিয়ে কাঁদে না মা বাবাকে হারিয়ে কাঁদে, আমি কেন বুঝতে পারছি না। সাদ, সাদ, ও কি আমাকে ভুলে গেছে? ও কি সত্যি আমাকে স্বার্থপর ভাবছে? ও কি করে ভাবছে? ও যে অন্য কোনো নারীকে বিয়ে করেছে বল না দোস্ত। অচি দুই চোখ দিয়ে অনর্গল পানি পড়ছে। সাদ চুপ করে প্রিয় বন্ধুর সাহারা হয়ে জড়িয়ে বসে আছে। চোখের পানি সাদের কাঁধ ভিজে যাচ্ছে। তিন বন্ধু কতটা প্রিয় ছিল একমাত্র তারা জানে। তার মাঝে হঠাৎ করে তারেক সব শেষ করে দিল। তারেক যদি প্রথম দিন রকির বাবার গোবর ফাঁস করে দিত, তাহলে আজ অচি কেমন ছন্নছাড়া বেপরোয়া হতে হতো না। অজি, অনেক রাত হয়েছে, এবার চল, বাসায় যেতে হবে। আন্টিকে একটু সময় দে। তুই চলে গেছি, আন্টি কী নিয়ে থাকবে একবার ভেবে দেখ। যদি এখন একটু সঙ্গ দিস তাহলে এটা নিয়ে একটু হলেও সান্ত্বনা পাবে। মম আমার সাথে কথা বলে না। মমও আমাকে ভুল বুঝেছে, আমার অনুভূতিটাও আমার সব নিয়ে শূন্য করে দিয়েছে। তুই তো সেটাই চাইতি, তোকে সবাই ভুল বুঝুক। এখন এত কষ্ট হচ্ছে কেন? যখন দেখলি আয়াত আঙ্কেল আর আন্টি মারা গেছে, তখন তো অন্তত আওয়াজ ভাইকে বলতে পারতি তুই তিথিকে বিয়ে করিসনি। তাহলেই তো অনু অন্তত বাসা ছাড়তো না, মেয়েটা এত বড় আঘাত পেত না। ওর শুক্রবারে জন্মদিন, কি করতে চাস? ওকে বাসায় তুলতে চাই। আমার সময় নেই রে। বাসা যে অনুভার নামে, এটা কি আহিস চৌধুরী জানে? না। দুই বন্ধু চুপ হয়ে গেল। অচি মাথা নিচু করে চেয়ারে বসে আছে। সাত অচির দিকে নিষ্পলক তাকিয়ে আছে। কেউ কারো সাথে কথা বলছে না। জঙ্গলের পুরা বাড়িতে দুই মানব চুপচাপ বসে আছে। একজন সব থেকেও নিঃস্ব, আরেকজন রাস্তার টোকাই থেকে সার্জারি বিশেষজ্ঞ। নিজেদের থেকে একটু দূরে রক্তে ভাসা চেয়ারে বাঁধা একটা লাশ, যে লাশকে পোকা মাকড় সাথে ছোট বড় কিছু হিংস্র প্রাণী খুবলে খাচ্ছে। আবরেশাম বাসায় এসে সোজা ঝর্ণা ছেড়ে নিচে বসে গেল। সারাদিনের ক্লান্তির সাথে টেনশন যোগ হয়েছে। অচির হঠাৎ ইনজেকশন পাঠানোটা মানতে পারছে না। চোখ বন্ধ করে ভাবতে লাগলো অচি। কল কাটার পর শাম, আরাবি, তরি, আবির মিলে অনুভার হাত পা ঘষলেও জ্ঞান ফিরেনি। তারা যখন খুব পেরেশান ছিল, তখন একটা ছেলে এসে শামের হাতে ইনজেকশন দিয়ে চলে গেছে। আবরেশাম তাড়াহুড়া করে অনুভার হাতে ইনজেকশন পুশ করার 10 মিনিটের পর অনুভার জ্ঞান ফিরে। শামসহ সবার চেহারায় যেন প্রাণ ফিরে আসলো। আরাবি অনুভাকে টেনে বুকের সাথে মিশিয়ে নিল। খুশিতে কপালে গালে চুমু খেলো। কিছুই মনে হতেই হঠাৎ শাম বসা থেকে উঠে দাঁড়ালো। রিহামদের দিকে এক পলক তাকিয়ে আরাবির কাছে আসলো। আরু, ছেলেটা কোথায় গেল? আবির, তুই দেখছিস যে ছেলেটা ইঞ্জেকশন দিয়ে গেল? তোমার হাতে ইঞ্জেকশন দিয়ে ছেলেটি এক প্রকার দৌড়ে বেরিয়ে গেল। মুখ কালো কাপড়ে বাঁধা ছিল, চেহারাটাও দেখতে পারিনি। আবরেশাম ভাবনায় পড়ে গেল। তার যতটুকু মনে হয় সে ঘুরতে এসেছে এটা বলেছে, কিন্তু কোথায় ঘুরতে এসেছে এটা অচিকে বলেনি। তাহলে অচি কিভাবে ইনজেকশন পাঠালো? কিভাবে জানলো তারা কোথায় আছে? তার ছেলে পেলে এখানে কি করছে? কলকাতার 5 মিনিটের মধ্যে ইনজেকশন বা কোথায় পেল? শামের কাছে অচিকে কেন যেন রহস্যময় লাগছে। শাম দীর্ঘক্ষণ ঝর্ণার নিচে ভিজে শাওয়ার নিয়ে বেরিয়ে আসলো। অনুভা ফ্রেশ হয়ে খাবার খেয়ে বিছানায় শুয়ে পড়ল। রেস্টুরেন্টের কথা কিছুতেই ভুলতে পারছে না। ছেলেটা গেট দিয়ে ঢোকার পর থেকে অনুভার উপর নজর রেখেছে। অনুভা লক্ষ্য করেও পাত্তা দেয়নি। ভিড়ের মাঝেও কয়েকবার গুঁতো দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু দুইটা ছেলে অনুকে যেন আগলেই রেখেছে। যদিও অনুভা চেনে না, তারপরেও কেন যেন ছেলে দুটোর প্রোটেক্ট করাটা নিত্যদিনের ন্যায় মনে হয়েছে। ঢাকা থাকতে কখনো বাসা থেকে বের হলে অদৃশ্য ছায়া তাদের আগলে রেখেছে মনে হতো।
আজও তার কাছে তাই মনে হয়েছে। হঠাৎ করে এই ছেলেটা এসে কিভাবে যেন শকুনের মতো থাবা দিল। অনু পাখি, আসবো? বাহির থেকে আরাবির কণ্ঠে সম্বিত ফিরল। আসো আপি। আরাবি অনুভার রুমে ঢুকে বিছানায় বসলো। অনু পাখি, ঘুরে বসো। অনুভা বিনা বাক্যে ঘুরে বসলে আরাবি অনুভার জামার চেন খুলে খামচি দেওয়া জায়গাটা দেখে আটকে উঠল। এমন ভাবে খামচি দিয়েছে পাতলা চামড়া উঠে গেছে, 5 আঙ্গুলের কালো দাগ বসে গেছে। আরাবি আলতোভাবে অ্যান্টিসেপ্টি লাগিয়ে দিল। আরুপি জ্বলছে। একটু ধৈর্য ধরো পাখি, ঠিক হয়ে যাবে। অনুভা মুখ কুঁচকে উপরের দাঁত দিয়ে নিচের ঠোঁট কামড়ে চুপ করে আছে। চোখ দুটো লাল হয়ে গেল, নাকের ডগায় বিন্দু বিন্দু ঘাম জমেছে, কানের লতি দুটো দিয়ে যেন রক্ত পড়বে। অনু পাখি, এখন একটু ঘুমিয়ে থাকো। ঘুম আসছে না, 1 কাপ চা খাবো। চা? তুমি চা খাও? হুম, আমি আইসু মাঝে মাঝে অনেক রাতে উঠে 2 কাপ চা করে ছাদে বসে বসে খেতাম। মাঝে মাঝে অজি ভাই এসে অনেক রাগারাগি করতো, আমার আয়াজ ভাইয়া বাঁচিয়ে নিত। অজি ভাইয়া আর আয়াজ ভাইয়াকে খুব মিস করো? সব সময় অজি ভাইকে মিস করি, কিন্তু আয়াজ ভাইকে করি না, কারণ ভাইয়া সব সময় আমার সাথে থাকে। এই দেখ, এখনো আমার ফোনে লাইনে আছে। আরাবি ফোন হাতে নিয়ে অবাক হয়ে গেল। আয়াজ অনুভার সাথে কথা বলতে বলতে ঘুমিয়ে গেছে। ফোনটা কুশনের সাথে হেলান দিয়ে রেখেছে। এটা কি অনু পাখি? অনুভা হেসে বলে, আমার আয়াজ ভাইয়া পৃথিবীর বেস্ট ভাই। প্রতিদিন আমি ঘুমানোর আগে পর্যন্ত কথা বলে, আমি মিছে মিছে ঘুমানোর অভিনয় করি, তখন ভাইয়া ফোন কেটে দেয়। আজ অনেক বেশি টায়ার্ড, তাই একটু কথা বলে ঘুমিয়ে গেছে। ভাবি কিছু বলে না? না, ভাবি তো সাথে কথা বলে। ভাবি আজকে এখনো রুমে আসেনি, তাই তো ফোন এখনো কাটিনি। ভাবি আসলে কথা বলে তারপর কাটতাম। ও, এখন ঘুমিয়ে যাও, পরে কথা বলো। চা দেবে না? অনুভা মন খারাপ হয়ে গেল। আরাবি অনুভার কপালে চুমু দিয়ে বলে, আমার অনু পাখির যে কারণে মন খারাপ হবে সে কারণ যেন দুনিয়া থেকে মিটে যায়। তুমি থাকো, আমি চা নিয়ে আসছি। আরাবি রুমে থেকে বেরিয়ে, জি অনেক রাত হলো ভাই, চল। তুই তখন থেকে ফোনে কি দেখছিস? অচে বিরক্ত হয়ে সাদের দিকে তাকিয়ে ফোন পকেটে ঢুকিয়ে রাখলো। চেয়ার থেকে উঠে বলে, চলো কাল সিলেট যাব। সাদের চোখ বড় বড় হয়ে গেল। তোর মাথা খারাপ হয়েছে? ভোরেই তো আসলি। যেতে হবেই রে সাধু। শালার ভাই, তুই আবার সাধু থাকছিস? সাদ অচিকে মারার জন্য ধেয়ে গেলে অচি দৌড় দিল। আবরেশম ছাদে এসে দাঁড়িয়েছে। মনটা খুব খারাপ। তার মন বলছে অচি অনুভাকে প্রোটেক্ট করার জন্য লোক সেট করে রেখেছে। সেদিন শাপলা বিলে কয়েকটা বখাটে অনুভাকে নিয়ে বাজে কথা বলেছিল। কেউ না শুনলেও শাম শুনেছিল। অনুভাদের সেফ জায়গায় রেখে ছেলেগুলোর কাছে এসে দেখে এক একটা রক্তাক্ত হয়ে আছে। তখন না বুঝলেও আজ সব বুঝতে পারছে। অনুভার আশেপাশে ছায়ার ন্যায় লোক লেগে আছে। শাম বুঝতে পারছে না অনুকে কেন এত প্রোটেক্ট করা হচ্ছে, তার এত শত্রু কেন, কে অনুভার ক্ষতি করতে চায়। শাম আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ল। মনে মনে বলে, ইয়া রব, পাবো তো এই কমল ফুলটাকে। কেন একে নিয়ে মনে এত সংশয়, কেন এত ভয়? ভাই চা খাবে? অনু আর আমি খাবো। আরাবির ডাকে পিছু ফিরল। নিয়ে আসো। টিঙ্কি কোথায়? আসছে, চা টেরেসে আসে। শ্যাম আর আরাবি টেরেসে ঢুকে বসলো। একটু পর অনুভা আর আবির আসলো। অনু আরাবির গা ঘেঁষে বসলো। আবির, তোদের ক্লাস শুরু হবে কবে থেকে? সামনের সপ্তাহ থেকে। 4 জন এক সেমিস্টারে নাকি? 4 জন না, 5 জন। 5 জন কে কে? ক্যাটগালের বোন আশা। ও, বাবা কি মনে করে তোদের ঢাকা ভর্তি করে দিল? অনুভা তো গ্রামে থাকতে পারবে না, তাই ঢাকা দিয়েছে। তাছাড়া আয়াজ ভাইয়া অনুকে ছাড়া থাকতে পারছে না। আরাবির কথা শুনে অনুভা বলে, কে বলেছে আমি গ্রামে থাকতে পারি না? আমার গ্রাম অনেক পছন্দ, প্রতিদিন ঘুরতে যেতে পারি, কত মজা হয়। আমি তো এখানেই থাকবো সব সময়। আরাবি এক ছিলিতে হাসলো।
আমি তো চাই তুমি সারা জীবনের জন্য আমাদের সাথে থাকো। সারা জীবনের জন্য থাকবো না আমি, এই বিশ্বটাকে ঘুরে দেখব। এখানে থাকলে আপনি সব কিছু দেখতে পারবেন। শ্যাম ভাই, আপনি দেখাবেন? হুম। অনুভা খুশি হয়ে গেল। ঘোড়ার কথা শুনে বিকেলের দুর্ঘটনার কথা বেমালুম ভুলে গেল। অনুপাখি ঘুমিয়ে যাও, তোমার শরীর ভালো না। বলা মাত্রই অনু উঠে চলে আসলো। রুমের দরজা লাগিয়ে বাতি অফ করে দিল। খাটের পাশে ল্যাম্পশেড অন করে শুয়ে পড়ল। অনুভা কখনোই অন্ধকারে থাকতে পারে না, তাই ঘুমানোর সময় ল্যাম্পশেড অন করে রাখে। বিছানায় শুয়ে এপাশ ওপাশ করেও ঘুম আসছে না। চোখে তন্দ্রাভাব আসলেও বিকেলের সে দৃশ্য ভেসে ওঠে, সাথে সাথে একদম ভেঙে যায়। কিছুতেই ঘুম আসছে না। উঠে জানালার পাট খুলে কম্বল সারা গায়ে ছড়িয়ে পড়ল। কুয়াশা কম হলেও বেশ ভালোই ঠান্ডা লাগছে। অনুভা ভালোভাবে খোলা জানালার গা ঘেঁষে বসলো। অন্ধকারের আকাশের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে, আমার মনে তোমার জন্য যে ভালোবাসার অনুভূতি রয়েছে সেটা আজীবন আমার হৃদয়ে গেঁথে থাকবে। নাই বা প্রকাশ করলাম তোমায়, হঠাৎ আমার মনে হতো এই বুঝি তোমার মনেও আমার জন্য ভালোবাসা নামক অনুভূতির সৃষ্টি হয়েছে। কিন্তু না, তুমি তো অন্যত্রে মত্ত, তোমার অনুভূতি তো তিথিতে আটকা। তবু এই বোকা অনুভূতি কিছুই বুঝতে চায় না। ভালোবাসার অনুভূতির কাছে পৃথিবীর সকল অনুভূতি হার মানতে রাজি। আমার ছোট্ট মন ভালোবাসতো তোমাকে, আর তোমার পাকাপোক্ত হৃদয় ছিল তিথি আপুতে। জানো তো অজি ভাই, আমি মা বাবাকে হারিয়ে যত কষ্ট পেয়েছি, তোমাকে হারিয়েও একই কষ্ট পাচ্ছি। মা বাবা মরে গেছে মানতে পারি, কিন্তু তুমি জীবিত থেকে আমার না, কেন যেন মানতে পারি না। জানো অজি ভাই, আমি তোমাকে এখনো মাঝে মাঝে আমার অতি নিকটে অনুভব করি। আগেও কিন্তু করতাম। মনে হতো এই তো তুমি আমাকে দেখছো, আমাকে ভালোবেসে ললাটে উষ্ণ ছোঁয়া দিচ্ছ। এখনো কেন যেন মাকে মাঝে মাঝে মনে হয় অজি ভাই আমার অতি নিকটে। জানো তো, আমার নাচরন্ধ এখনো তোমার গায়ের গন্ধ ভেসে আসে। রোজ 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 রোজের পারফিউমকে এখন আমার অনেক হিংসে লাগে। সে তো তোমার সমস্ত শরীর দখল করে আছে, আর আমি তোমার আশেপাশেও নেই। আমি ভালোবাসি, ভালোবাসি তোমাকে নিষ্ঠুর হৃদয়ের অধিকারী অজি। আমি কত নির্লজ্জ তাই না? এখন তোমাকে নিয়ে ভাবতেও আমার নিজেকে চরিত্রহীন মনে হয়। মনে হয় আমি অন্যের স্বামীর প্রতি দুর্বল, অন্যের সুখ দেখে হিংসে করি। খুব রাগ হয়, খুব। কিন্তু কি করব বলুন না? আপনাকে নিয়ে যে আমার ভাবতে ভালো লাগে। আমাকে একটু ভালোবাসলে কি হতো? খুব অন্যায় করেছেন আমার সাথে। অনেক তো অভিনয় করলাম নিজের সাথে। সারা দিন নিজের কষ্টগুলো লুকিয়ে সবার সাথে হেসে বেড়াই, আর রাত হলে নিজেই একাকিত্বের সাথে হেরে যাই। অনু দুই হাঁটুর মাঝে মুখ লুকিয়ে কান্না করছে। প্রতি রাতে এইভাবে সে পানি ছড়ায়, সবার আড়ালে অগোচরে মনের দুর্বলতা ঝেড়ে ফেলে। কারোর সামনে নিজের দুর্বলতা প্রকাশ করে নতুন করে আঘাত পাওয়ার রাস্তা খুলে দেওয়ার মতো বোকামি আর করে না। অনু কাঁদতে কাঁদতে সেভাবে ঘুমিয়ে গেল। সারা খান 5 কাপ চা করে ড্রয়িং রুমে নিয়ে আসলো। আয়েশা, আয়াজ আর আয়রা আগে থেকেই বসা ছিল। আয়রা উঠে সারা খানের হাত থেকে ট্রে নিয়ে সবার হাতে কাপ ধরিয়ে দিল। আরশো, কাকি কোথায়? আম্মু রুমে আছে, এখনই আসবে। আয়রা 1 কাপ নিচের জন্য টি টেবিলের উপরে রেখে দিল। আলেয়া খানের জন্য একটা নিয়ে আলেয়া খানের দরজার সামনে এসে দাঁড়িয়ে, কাকিমা আসবো? আয়রা মা, আসো, ভিতরে আসো। আয়রা ভেতরে ঢুকে তার 4 কাপ বাড়িয়ে দিল। আলেয়া খান কাপ হাতে নিয়ে বলে, তুমি কেন কষ্ট করতে গেলে মা? এখনো নাস্তার টেবিলে আসছেন না কেন? কিভাবে যায় বলো? বুবুর পাশে পাগলিটাকে না দেখলে নাস্তা করার রুচি উঠে যায় রে মা। কেমন ফাঁকা ফাঁকা লাগে। আমরা খুব তাড়াতাড়ি আমাদের অনুকে নিয়ে আসবো, আপনি চিন্তা করবেন না। ও রাজি না হলে অন্য পন্থা অবলম্বন করব। তবুও আমাদের বাড়ির প্রাণকে নিয়ে আসবো। আপনি নাস্তার টেবিলে না গেলে মা আরও ভেঙে পড়বে। আসেন কাকিমা, সবাই মিলে নাস্তা করি। আলেয়া খান আঁচল দিয়ে চোখ মুছলেন। আয়রার পিছে পিছে আলেয়া খান ড্রয়িং রুমে আসলেন।
সবাই বসে নাস্তা করতে লাগলো। খানপাড়ের মানুষ এখন আর ডাইনিং টেবিলে নাস্তা করে না, যে যেখানে পারে সেখানেই নাস্তা করে। ডাইনিং টেবিলের প্রাণ ছিল অনু, আর সেই নেই। সকালের নাস্তা অনু আয়াছের হাতে খেলেও সবাইকে মাতিয়ে রাখতো। দুই বোন মজার মজার কথা বলে সবাইকে হাসাতো।